হরমুজে ট্রাম্পের প্রজেক্ট ফ্রিডম অভিযান, ইউএস যুদ্ধজাহাজে হামলা আইআরজিসির, পাকিস্তানের মাধ্যমে হরমুজে বন্দী ইরানি নাবিকদের মুক্তি। হামাসের নেতৃত্বে এলেন খালেদ মার্শাল, গাজা প্রধান খলিল আল হাইয়া, সুন্নি প্রধান নেতৃত্বে মধ্যপন্থী কূটনীতির জোরালো আভাস। হিজবুল্লাহর হামলায় 2 ইসরায়েলি সেনা আহত, আইডিএফের ব্যাপক গোলাবর্ষণ। ওপেক ছাড়ার সিদ্ধান্ত আরব আমিরাতের সার্বভৌম অধিকার, জানিয়েছে দেশটির শিল্প ও প্রযুক্তি মন্ত্রী সুলতান আল জাবের। গাজার তাঁবুতে ইঁদুরের রাজত্ব, ছড়িয়ে পড়েছে মারাত্মক চর্মরোগ। মধ্যপ্রাচ্যের রাজনৈতিক অর্থনৈতিক খবর সহ সবশেষ খবরাখবর আপনাদের সামনে এক নজরে তুলে ধরছি আমি জাবের মাহমুদুল। তেহরান ওয়াশিংটনের পাল্টাপাল্টি শান্তি প্রস্তাব বিনিময়ের মাঝেই হরমুজ প্রণালীতে আমেরিকান যুদ্ধ জাহাজে হামলার দাবি করেছে ইরান। সোমবার দেশটির ফার্স্ট নিউজ জানায়, ইউএস নেভির একটি যুদ্ধ জাহাজে 2টি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে আইআরজিসির নেভি। তেহরানের দাবি, আইআরজিসির সতর্কতা উপেক্ষা করায় জাস্ক বন্দরের কাছে এই হামলা চালানো হয়। তবে এই দাবিকে সরাসরি মনগড়া ও মিথ্যা বলে উড়িয়ে দিয়েছে ইউএস সেন্ট্রাল কমান্ড। হরমুজে আটকে পড়া বাণিজ্যিক জাহাজ উদ্ধারে ট্রাম্পের প্রজেক্ট ফ্রিডম অভিযানের ঘোষণায় নতুন করে এই উত্তেজনা ছড়িয়ে পড়েছে। অন্যদিকে তেহরানের আস্থা অর্জনের চেষ্টায় সম্প্রতি আটক ইরানি জাহাজের নাবিকদের পাকিস্তানের মাধ্যমে ছেড়ে দেয়া হয়েছে বলে জানা গেছে। তেহরান ওয়াশিংটনের পাল্টাপাল্টি অবস্থানে আবারও রণক্ষেত্রে পরিণত হয়েছে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী। সোমবার ইরানের সংবাদ সংস্থা ফার্স্ট নিউজ জানায়, সতর্কবার্তা উপেক্ষা করায় ইউএস নৌবাহিনীর একটি জাহাজে 2টি ক্ষেপণাস্ত্র আঘাত এনেছে। আইআরজিসির দাবি, জাস্ক বন্দরের কাছে ইউএস নেভির একটি যুদ্ধ জাহাজে 2টি ক্ষেপণাস্ত্র আঘাত আনার পর জাহাজটিকে ফিরে যেতে বাধ্য করা হয়। তবে এই খবরকে সেলফ অপপ্রচার হিসেবে দেখছে পেন্টাগন। আল জাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে ইউএস কর্মকর্তারা একে মনগড়া বলে দাবি করেন। ইউএস সেন্ট্রাল কমান্ড জানায়, প্রজেক্ট ফ্রিডম এর আওতায় এরই মধ্যে 2টি বাণিজ্যিক জাহাজ সফলভাবে প্রণালী অতিক্রম করেছে। এর আগে প্রণালীটিতে আটকা পড়া বাণিজ্যিক জাহাজ উদ্ধারে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রজেক্ট ফ্রিডম অভিযানের ঘোষণায় নতুন করে এই উত্তেজনা ছড়িয়ে পড়েছে। ট্রুথ সোশ্যালে দেয়া পোস্টে ট্রাম্প বলেন, বিশ্বের বিভিন্ন দেশ তাদের জাহাজগুলোকে মুক্ত করার জন্য সাহায্য চেয়েছে। এসব জাহাজে আটকে পড়া নাবিকরা খাবার ও অন্যান্য সরঞ্জামের ঘাটতির কারণে মানবিক সংকটে পড়েছে বলেও জানান ট্রাম্প। ফলে পাকিস্তানের মাধ্যমে ইরানের সাথে কূটনৈতিক চ্যানেলে ইতিবাচক আলোচনার মাঝে মানবিক বিবেচনায় প্রজেক্ট ফ্রিডম অভিযানের ঘোষণা দিয়েছেন তিনি। এদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাগেই বলেছেন, ইরানি জাতি কোনো হুমকিকে ভয় পায় না। বিশ্ব এখন আর আমেরিকার মানবিক দাবি বিশ্বাস করে না। এই অঞ্চলে তারা যে চোরাবালি তৈরি করেছে, সেখান থেকে ভুল পথে তারা বের হতে পারবে না। ইরানি জাতির সাথে কথা বলতে হলে তাদের হুমকি ও জবরদস্তির ভাষা ত্যাগ করতে হবে। এর মধ্যে ইরানের বিরুদ্ধে নতুন অভিযোগ তুলেছে ইউনাইটেড আরব আমিরাত। আবুধাবি ন্যাশনাল অয়েল কোম্পানির একটি ট্যাঙ্কারে ইরান 2টি আত্মঘাতী ড্রোন হামলা চালিয়েছে বলে দাবি করেছে দেশটি। আমিরাত একে জলদস্যু সুলভ আচরণ বলে নিন্দা জানিয়েছে। অন্যদিকে কিছুটা স্বস্তির খবর হলো, সম্প্রতি ইউএস নেভির হাতে আটক ইরানি জাহাজ এমভি তুস্কারের 15 জন নাবিক ইরানে পৌঁছেছেন। পাকিস্তানের মধ্যস্থতায় মোট 22 জন নাবিককে হস্তান্তর করা হয়েছে বলে জানা গেছে। একদিকে সামরিক মহড়া আর অন্যদিকে জাহাজ চলাচলের নিয়ন্ত্রণ, সব মিলিয়ে হরমুজ প্রণালী এখন আন্তর্জাতিক ভূরাজনীতির কেন্দ্রবিন্দুতে। বাসুদেবনাথ, টিভিএন 24 নিউজ ডেস্ক। প্যালেস্টাইনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের শীর্ষ নেতৃত্বে বড় পরিবর্তন এসেছে। দীর্ঘ প্রতীক্ষিত অভ্যন্তরীণ নির্বাচনে সংগঠনের রাজনৈতিক ব্যুরোর প্রধান হিসেবে নির্বাচিত হয়েছেন অভিজ্ঞ নেতা খালেদ মার্শাল। সোমবার এই খবর দিয়েছে লেবানির সংবাদপত্র আল আখবার। অন্যদিকে সংগঠনটির গাজা প্রধান নির্বাচিত হয়েছেন সাম্প্রতিক সময়ে যুদ্ধবিরতির আলোচনায় নেতৃত্বে দেয়া শীর্ষ নেতা খলিল আল হাইয়া। এদিকে গাজায় যুদ্ধ বন্ধ এবং দীর্ঘমেয়াদী শান্তি ফেরাতে নতুন করে তৎপরতা শুরু করেছেন বোর্ড অব পিস এর প্রতিনিধি নিকোল ব্লাদেনভ। হামাস নেতাদের সাথে বৈঠকের পর ইসরায়েলে ও হামাসের মধ্যে মধ্যস্থতা করতে কূটনৈতিক মিশনে ইসরায়েলি কর্মকর্তাদের সাথে বৈঠক করেছেন বোর্ড অব পিস এর এই কর্মকর্তা।
দীর্ঘবিরতির পর আবারও হামাসের সামগ্রিক নেতৃত্বে ফিরলেন খালেদ মাশাল। সোমবার লেবানন ভিত্তিক সংবাদপত্র আল আখবার জানিয়েছে, গাজা উপত্যকায় হামাস সংসদের ভোটে সংগঠনের রাজনৈতিক ব্যুরোর প্রধান হিসেবে নির্বাচিত হয়েছেন তিনি। নতুন এই নির্বাচনে গাজা অংশের প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন খলিল আল হাইয়া এবং পশ্চিম তীরের দায়িত্ব দেওয়া হয়েছে জাহের জাবারিনকে। মূলত ইসমাইল হানিয়া এবং ইয়াহিয়া সিনওয়ারের মৃত্যুর পর এই শীর্ষ পদগুলো পুনর্গঠন করল সংগঠনটি। দীর্ঘ ৩ দশকের রাজনৈতিক ক্যারিয়ারে ১৯৯৭ সালে মোসাদের বিষ প্রয়োগ থেকে অলৌকিকভাবে বেঁচে ফেরা খালেদ মাশাল বর্তমানে হামাসের সবচেয়ে অভিজ্ঞ এবং আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য মুখপাত্র। ১৯৯৬ থেকে ২০১৭ সাল পর্যন্ত দীর্ঘ সময় সংগঠনের রাজনৈতিক ব্যুরোর প্রধান হিসেবে দায়িত্ব পালন করা মশালের নেতৃত্বে ফেরার বিষয়টি আঞ্চলিক কূটনীতিতে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। কাতার, তুর্কি এবং ইজিপ্টের মতো দেশগুলোর সাথে তার ব্যক্তিগত সুসম্পর্ক গাজার মানবিক সহায়তা এবং যুদ্ধবিরতির আলোচনায় নতুন গতি আনতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। বিশেষ করে বর্তমানে বোর্ড অব পিস এর মাধ্যমে চলমান শান্তি মিশনে মাশালের কূটনৈতিক দূরদর্শিতা হামাসকে একটি নমনীয় অথচ শক্তিশালী অবস্থানে নিয়ে যেতে পারে, যা ইসরায়েলের সাথে দীর্ঘমেয়াদী দর কষাকষিতে গাজার রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণে সহায়ক হবে। সংগঠনের শীর্ষ পদে ইরান ঘনিষ্ঠ হিসেবে পরিচিত খলিল আল হাইয়ার পরিবর্তে খালেদ মাশালের নির্বাচন হামাসের কৌশলগত অবস্থানে এক বড় ধরনের পরিবর্তনের বার্তা দিচ্ছে। বিশ্লেষকদের মতে আল হাইয়া মূলত ইরানের এক্সিস অব রেজিস্ট্যান্স এর সাথে গভীর সমন্বয় এবং তেহরানের সামরিক সহায়তার কট্টর সমর্থক হিসেবে পরিচিত। যুদ্ধবিরতি সংক্রান্ত আলোচনার সময় ভারপ্রাপ্ত প্রধান হিসেবে দায়িত্ব পালন করার পরও আল হাইয়ার শীর্ষ নেতৃত্বে না আসা ইঙ্গিত দেয় যে হামাস সম্ভবত বর্তমান সংকটকালে ইরানের ওপর একক নির্ভরশীলতা কমিয়ে কাতার, তুর্কি ও ইজিপ্টের মতো মধ্যপন্থী আরব দেশগুলোর সাথে কূটনৈতিক সম্পর্ক পুনর্গঠনে বেশি গুরুত্ব দিচ্ছে। আল হাইয়া গাজা অংশের নেতৃত্বে থাকায় সামরিক সক্ষমতা বজায় থাকলেও মাশালের অধীনে সংগঠনের মূল নেতৃত্ব এখন একটি ভারসাম্যপূর্ণ এবং আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য কূটনৈতিক পথে হাঁটার চেষ্টা করবে বলে মনে করা হচ্ছে। নেতৃত্বের এই পরিবর্তনের মধ্যেই গাজায় শান্তি ফেরাতে তৎপর আন্তর্জাতিক মহল। ইজিপ্টের কায়রোতে সম্প্রতি হামাস নেতাদের সাথে বৈঠক শেষে বর্তমানে ইসরায়েলে অবস্থান করছেন বোর্ড অব পিস এর হাই রিপ্রেজেন্টেটিভ নিকোলে মলাদেনভ। সোমবার তিনি ইসরায়েলি কর্মকর্তাদের সাথে এক বৈঠকে মিলিত হন। মলাদেনভের এই মিশনের মূল লক্ষ্য হামাসকে নিরস্ত্রীকরণ এবং গাজার শাসনভার একটি অন্তর্বর্তীকালীন কমিটির হাতে তুলে দেয়া। তবে হামাস সাফ জানিয়েছে, ইসরায়েলি বাহিনী সম্পূর্ণ প্রত্যাহার এবং স্বাধীন রাষ্ট্র গঠনের সুনির্দিষ্ট সময়সীমা ছাড়া তারা অস্ত্র ছাড়বে না। অন্যদিকে ইসরায়েল সফরে মলাদেনভ মানবিক সহায়তা বৃদ্ধি এবং সামরিক অভিযান সীমিত করার বিষয়েও আলোচনা করছেন। তবে ইসরায়েলি নিরাপত্তা ক্যাবিনেটের হুঁশিয়ারি, হামাস নিরস্ত্রীকরণে রাজি না হলে আবারও শুরু হবে পূর্ণমাত্রার যুদ্ধ। রেশমা আহমেদ, TVN24 নিউজ ডেস্ক। সীমান্তে ইসরায়েলি যুদ্ধযানে হামলা করেছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। সোমবার প্রকাশিত ড্রোন ফুটেজে কান্তারা এলাকায় ইসরায়েলি সাজোয়া যানে হামলার দৃশ্য দেখা গেছে। এছাড়াও এদিন সকালে গোলানি ব্রিগেডের সাথে হিজবুল্লাহর যোদ্ধাদের বন্দুকযুদ্ধে 2 ইসরায়েলি সেনা আহত হয়েছেন। অন্যদিকে ইসরায়েলি সেনাবাহিনী দক্ষিণ লেবাননের 4টি গ্রামের বাসিন্দাদের দ্রুত ঘরবাড়ি ছাড়ার সতর্কতা জারি করে ব্যাপক হামলা চালিয়েছে। একই সাথে হিজবুল্লাহর একটি রকেট লঞ্চিং সাইট দখল ও অস্ত্র উদ্ধারের দাবি করেছে আইডিএফ। বিপরীতে হিজবুল্লাহর গত 24 ঘন্টায় ইসরায়েলি বাহিনীর উপর 11টি সফল সামরিক অভিযান পরিচালনার দাবি করেছে। লেবাননে কথিত যুদ্ধবিরতির মাঝেই সাম্প্রতিক দিনগুলোতে দক্ষিণ লেবাননে হিজবুল্লাহ ও ইসরায়েলি বাহিনীর মধ্যে সংঘাত আরও তীব্র হয়েছে। ওপেক ও ওপেক প্লাস জোট থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত কোনো নির্দিষ্ট পক্ষের বিরুদ্ধে নয়, বরং এটি জাতীয় স্বার্থ রক্ষায় কৌশলগত পদক্ষেপ বলে জানিয়েছেন ইউনাইটেড আরব আমিরাতের শিল্প ও প্রযুক্তি মন্ত্রী এবং আবুধাবি ন্যাশনাল ওয়েল কোম্পানি অ্যাডনকের সিইও সুলতান আল জাবের। সোমবার মেক ইট ইন দ্য এমিরেটস কনফারেন্সে তিনি বলেন, অর্থনৈতিক বৈচিত্র্য আনা এবং বিনিয়োগ সম্প্রসারণ এই সিদ্ধান্ত আমিরাতকে আরও নমনীয় এবং শক্তিশালী করবে। হরমুজ প্রণালীকে কেন্দ্র করে সৃষ্ট উত্তেজনা প্রসঙ্গে তিনি হুঁশিয়ারি দেন যে এই আন্তর্জাতিক জলপথকে জিম্মি করে অর্থনৈতিক ব্ল্যাকমেল কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
আঞ্চলিক অস্থিতিশীলতার সত্ত্বেও জাবের দেশি বিদেশি বিনিয়োগকারীদের আশ্বস্ত করে আমিরাতের শিল্প ও জ্বালানি খাতে সাহসিকতার সাথে বিনিয়োগ চালিয়ে যাওয়ার আহ্বান জানান। একই সাথে বিশ্ববাজারে আমিরাতের একটি নির্ভরযোগ্য অংশীদার হিসেবে দায়বদ্ধ থাকবে বলেও তিনি অঙ্গীকার করেন। বিশ্ব জ্বালানি ব্যবস্থায় নিজেদের অবস্থান পুনর্নির্ধারণ এবং ওপেক ও ওপেক প্লাস থেকে বেরিয়ে আসার সার্বভৌম সিদ্ধান্তটি কারো বিরুদ্ধে নয়। এটি একটি সুচিন্তিত ও কৌশলগত সিদ্ধান্ত যা আমাদের সক্ষমতা এবং একটি বৈচিত্র্যময় অর্থনীতি করার আত্মবিশ্বাসকে প্রতিফলিত করবে। এই পদক্ষেপ আমাদের জাতীয় স্বার্থ ও দীর্ঘমেয়াদী লক্ষ্য পূরণ করবে। এটি আমাদের শিল্প ও অর্থনৈতিক আকাঙ্ক্ষার সাথে সামঞ্জস্যপূর্ণ এবং আমাদের বিনিয়োগ ত্বরান্বিত করতে ও নতুন সম্ভাবনা তৈরি করতে সাহায্য করবে। গাজায় ধ্বংসস্তূপ আর বোমা বর্ষণের মাঝে এখন নতুন আতঙ্ক হয়ে দাঁড়িয়েছে ইঁদুর ও পরজীবীর উৎপাত। শরণার্থী শিবিরের তাঁবুগুলোতে জেঁকে বসেছে হাজার হাজার ইঁদুর। বাদ যাচ্ছে না শিশুদের আঙুল থেকে শুরু করে বিয়ের নতুন পোশাকও। পয়ঃনিষ্কাশন ব্যবস্থা ধ্বংস হওয়ায় এবং ময়লার স্তূপ না সরাতে পারায় ছড়িয়ে পড়েছে চর্মরোগ সহ নানা সংক্রামক ব্যাধি। বিয়ের মাত্র কদিন বাকি, নতুন জীবনের স্বপ্নে বিভোর ছিলেন 20 বৎসরের আমানি আবু সেলমি, কিন্তু এক রাতেই সেই স্বপ্ন বিষাদে রূপ নিল। বাক্সে রাখা বিয়ের নতুন পোশাক আর শখের সব জিনিসপত্র কুটি কুটি করে কেটে ফেলেছে ইঁদুর। হঠাৎ দেখি আমার সব জিনিস কামড়ে শেষ করে দিয়েছে ইঁদুর। আমি স্তব্ধ হয়ে গিয়েছিলাম। আমার সব খুশি মুহূর্তে অপূর্ণতায় ভরে গেল। বিয়ের যে পোশাকগুলো পরে হাসি মুখে স্বামীর ঘরে যাওয়ার কথা ছিল, এখন সেগুলো শুধুই টুকরো কাপড়। শুধু আমানি নন, গাজার লাখ লাখ বাস্তুচ্যুত মানুষের সঙ্গী এখন বিষাক্ত পরজীবী। যত্রতত্র আবর্জনা আর নর্দমার পানি জমে থাকায় তৈরি হয়েছে ইঁদুর প্রজননের উপযুক্ত পরিবেশ। ময়লা ফেলার ডাম্পিং সাইটে যেতে ইসরায়েলি বাহিনীর বাধার কারণে খান ইউনিসেই জমেছে 4.5 লাখ টনের বেশি বর্জ্য। ইঁদুরের কামড়ে শিশুদের শরীরে তৈরি হচ্ছে গভীর ক্ষত, ছড়িয়ে পড়ছে মারাত্মক চর্মরোগ। চিকিৎসকরা সতর্ক করছেন লেপ্টোস্পাইরোসিস বা প্লেগের মতো মহামারীর বিষয়ে। আবর্জনা আর ধ্বংসস্তূপের কারণে ইঁদুরের বংশবিস্তার বেড়ে গেছে। তারা সরাসরি মানুষের সংস্পর্শে আসছে, বিশেষ করে শিশুরা ঘুমের মধ্যে কামড়ের শিকার হচ্ছে, অথচ আমাদের হাতে এসব চর্মরোগের প্রয়োজনীয় ওষুধ নেই। কথিত যুদ্ধবিরতি চললেও ইসরায়েলি বিধি নিষেধের কারণে গাজায় কীটনাশক বা ইঁদুর মরার বিষ ঢুকতে পারছে না। ফলে অবরুদ্ধ এই জনপদে ইঁদুর আর মানুষের লড়াই এখন অস্তিত্বের সংকটে দাঁড়িয়েছে। রেশমা আহমেদ, TVN 24 নিউজ ডেস্ক। এক নজরে প্রতিদিন মধ্যপ্রাচ্যের খবর জানতে চোখ রাখুন TVN 24 নিউজ নেটওয়ার্কের ইউটিউব ও ফেসবুক পেজে। ধন্যবাদ। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।